বিয়ের চতুর্থ দিন যখন জানতে পারলাম আমার শ্বশুর শাশুড়ি আমার স্বামীর আসল বাবা মা নন, আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমি বরাবরই এই বিষয়টাকে ঘৃণা করি, অথচ সেই কিনা আমার ভাগ্যে এসেই জুটল। আমি কিছুতেই মানতে পারছিলাম না আমার স্বামী একজন পরিচয়হীন মানুষ, যার আসল বাবা মায়ের পরিচয় কেউই জানে না। দিন রাত চোখের জল নাকের জল এক করে কেটে যাচ্ছে। আমি বাবাকে অলরেডি জানিয়ে দিয়েছি এই সংসার আমি করব না, তারা যেন অতি দ্রুত এসে আমাকে নিয়ে যায়। স্বামী বেচারা আমাকে মোটেও ফেরানোর চেষ্টা করছে না, করবেই বা কোন মুখে? তাছাড়া ফেরাতে চাইলেই ফিরবো নাকি? এটা আমার মান সম্মানের ব্যাপার। সোসাইটির লোকজন, বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন জানতে চাইলে আমার মুখ কোথায় থাকবে তখন? না, কিছুতেই থাকবো না এই লোকটার সাথে। আমাদের এভাবে ঠকানোর উপযুক্ত শাস্তি পেতেই হবে। প্রয়োজনে মানহানি ও প্রতারণা মামলা ঠুকে দেব। এইগুলো ভাবছি আর শাড়ির এক কোণ দিয়ে নাক চোখ মুছে যাচ্ছি। খাটের কোনায় বসে দেওয়ালের দিকে হেলান দিয়ে কাঁদতে কাঁদতে আমার পিঠ ব্যথা করছে। এমন সময় এক ট্রে ভর্তি নাস্তা নিয়ে রুমে ঢুকলো বাড়ির কাজের মেয়ে রুনা। আমার অগ্নি চোখে চোখ পড়তেই রুনা কাঁপা কাঁপা হাতে বিছানার ওপর খাবারগুলো নামিয়ে রেখে দ্রুত ঘর থেকে প্রস্থান করলো। আমার স্বামীর এই লজ্জাজনক ঘটনা জানার পর থেকে বাড়ির লোকজনদের সাথে আমার এই যাবৎ কয়েক দফা চেঁচামেচি হয়ে গেছে। তাই ভয়ে এখন আমার সামনে কেউ পড়তেই চায় না। রাগে রীতিমতো আমার গা কাঁপছে। এক ঝটকায় ট্রেটাকে বিছানা থেকে মেঝেতে ফেলে দিলাম। ঝনঝন আওয়াজ করে স্টিলের বাটিটা আছড়ে পড়ল, সাথে কাঁচের গ্লাস আর কাপটা ভেঙে কয়েক টুকরো হলো। ট্রে পড়ার শব্দে আমার শাশুড়ি ও মেজোজা দৌড়ে এলেন। তাদের দেখে আমার রাগ আরও চরমে পৌঁছালো। খবরদার, কেউ রুমে ঢুকবে না, আপনাদের আমার অসহ্য লাগে। প্রতারক, ছলচাতুরি করে একটা পরিচয়হীন ছেলেকে আমার ঘাড়ে গছিয়ে দিয়েছেন, আমার জীবন নষ্ট করেছেন। বের হন এই ঘর থেকে বলছি, খবরদার, আর একবারও আসবেন না। দুজনকেই ধাক্কা দিয়ে বাইরে সরিয়ে ঝপাত করে রুমের দরজাটা লাগিয়ে দিলাম। উপাস থেকে শাশুড়ি দরজা ধাক্কাচ্ছেন, যা ডাকছেন। আমি কর্ণপাত করছি না। সায়নী মা, দরজা খোলো মা, এমন করো না। চুপ করুন, আপনি আমার নাম ধরেও ডাকবেন না, চলে যান এখান থেকে। জায়ের করুণ কণ্ঠ ভেসে এলো। সায়নী বোন আমার, দরজাটা খোলো প্লিজ, একটা কথা শোনো, এত রাগ করো না, দরজাটা খুলে দাও প্লিজ। ভাবি, ডোন্ট ডিস্টার্ব মি। কেন এতটুকু বুঝছেন না আপনারা? লিভ মি অ্যালোন প্লিজ। একটু পরে সব থেমে গেল। কানটা শান্তি পেল। বাবা কেন আসছে না এখনো বুঝতে পারছি না। ঘন্টা 2 হলো কল করে আসতে বলেছি, এখনো না এলে আমি একাই চলে যাব। ফোনটা হাতে নিতেই বাবার নাম্বার ভেসে উঠল। কি ব্যাপার বাবা, এতক্ষণ লাগে আসতে? আমার দম বন্ধ লাগছে, জলদি এসে নিয়ে যাও। উপাস নিশ্চুপ মনে হলো। বাবা হ্যাঁ বা না কোনো উত্তরই দিচ্ছে না। আমি রাগের সুরে আবারও জিজ্ঞেস করলাম, তুমি আসবে না আমি একাই চলে যাব? ক্লিয়ার করে বলো। তোমার আসার দরকার নেই, আমিও তোমার মা আসছি। ফোনটা রেখে নিশ্চিত হলাম, এভাবে সংসার করা যায় না। তাছাড়া কদিন পর সন্তান হলে তাদেরকেই বা কি বলবো? তাদের বাবার পরিচয় নেই, অসম্ভব। আমি আর ভাবতে পারছি না। সামনে কত ব্রাইট ফিউচার পড়েছিল, অথচ বাবা মা তড়িঘড়ি করে বিয়ে দিয়ে দিলেন। প্রচণ্ড রাগে আমার চোখ লাল হয়ে গেছে। দরজায় আবার টোকার শব্দ। এবার আমার পরিচয়হীন স্বামী এসেছে। সে ঘরে ঢোকার আগে বা দরজা বন্ধ থাকলে আগে টোকা দেয়। আমার রাগ আরও দ্বিগুণ হলো। এই লোকটাকে আমার এখন একেবারেই সহ্য হচ্ছে না। কি সমস্যা? কি চান আপনি? বলেছি না এই ঘরে না আসতে। আপনার বাবা মা এসছেন, দরজাটা একটু খুলুন প্লিজ। বাবা মা এসছে শুনে দরজা খুলে দিলাম। আমাকে দেখে আমার স্বামী অপ্রস্তুত হয়ে পড়ল। আপনারা কথা বলুন, আমি আসছি বলে মাথা নিচু করে চলে যাচ্ছিল। আমি পিছন থেকে ডেকে বললাম, রুনাকে যেন ফ্লোর পরিষ্কার করে দিয়ে যেতে বলে। দেখলাম বাবা মায়ের মুখ বেশ গম্ভীর। শান্ত চোখে জামায় চলে যাওয়া দেখতে দেখতে আমার ঘরে প্রবেশ করলেন। এখানে বসো বাবা। মা, বসো তুমি। আসলে কাজের মেয়েটা নাস্তা রাখতে গিয়ে ফেলে দিয়েছি, এক্ষুনি পরিষ্কার করে দিয়ে যাবে। তোমরা কিছু মনে করো না কেমন? মিথ্যে বলে নিজের দোষ ঢাকার চেষ্টা করো না মা। নিজের দোষটা অন্যের ঘাড়ে চাপানোর শিক্ষা তোমাকে আমরা দিইনি কখনো। আশা করব এই সম্মানবোধ আছে তোমার। সরি বাবা,
আসলে রাগের মাথায় তোমার ফ্লোরের অবস্থা দেখেই বুঝেছি, ব্যাখ্যা করতে হবে না। নাও, নিজেই পরিষ্কার করে ফেলো, কেননা দোষটা তোমার। কিন্তু বাবা, সায়নী, মা আমার, কথা বাড়িও না। তুমি এই বাড়িতে বউ হয়ে এসেছো, কাউকে অর্ডার করে নিজেকে অহংকারী প্রমাণ করতে আসোনি। তাছাড়া তোমাকে আগেও বলা হয়েছে, একজন মেয়ে একটা সংসারে অনেক দায়িত্ব নিয়ে ঢোকে এবং তার উচিত সেই দায়িত্বগুলো কিছুটা হলেও মেনে চলা। ফ্লোর পরিষ্কার করো। আচ্ছা বাবা, করছি। বরাবরই আমি কখনো বাবার কথার অবাধ্য হওয়ার সাহস দেখাইনি, কেন যেন পারি না। বাবার গুরুগম্ভীর ব্যক্তিত্বই হয়তো এর কারণ। বাবা মা সবসময় আমাকে ভালো উপদেশ দেন, কিন্তু আমার কানে এগুলো বিষের মতন লাগে। এদিকে ততক্ষণে শাশুড়ি যার কাজের মেয়েটা এসে দাঁড়িয়ে আছে, বাবার কাছে মিনতি করছে যেন কাজটা রুনাকে করতে দেয়। কিন্তু বাবার সেই এক কথা, যেহেতু আমি আমার রাগের বশে ইচ্ছাকৃতভাবে ফ্লোর নোংরা করেছি, অতএব সেটা আমাকেই পরিষ্কার করতে হবে। শাশুড়ি ফ্যাল করে দেখা ছাড়া করণীয় কিছু অবশিষ্ট নেই। এদিকে আমার এতটা রাগ হচ্ছে যা বলার ভাষা নেই। ফ্লোর পরিষ্কার করতে গিয়ে ভাঙা কাঁচের টুকরো লেগে আমার হাতের আঙুল কেটে গেল অনেকখানি। যা ধরতে আসতে চাইলে বাবা ওখানেই দাঁড় করিয়ে আমার উদ্দেশ্যে বলেন, কাজ শেষ করো। সংসার করতে গেলে ছোটোখাটো আঘাত সহ্য করতে হয়, সেই তুলনায় এটুকু কিছুই না। আমার রীতিমতো চোখে পানি চলে এলো। শ্বশুরবাড়ির লোকেদের সামনে বাবা কিনা তার মেয়েকে এভাবে শাসন করে চলেছে। অনেক কষ্টে মেঝে মুছে পরিষ্কার দিলাম, যা তাড়াতাড়ি এসেই আমার আঙুলে ওষুধ লাগিয়ে একটা সাময়িক ব্যান্ডেজ লাগিয়ে দিল। এরপরে বাবা আমাকে নিজের হাত ধরে টেনে পাশে বসালেন। আমি কাঁদতে কাঁদতে গিয়ে পাশে বসলাম। বাবা কিছু বলার আগেই আমি কাঁদো কাঁদো মুখ নিয়ে দরজার কাছে দাঁড়িয়ে থাকা শাশুড়ি যার রুনার দিকে তাকিয়ে আবার বাবার দিকে তাকালাম। বাবা শান্ত পায়ে শাশুড়ির সামনে গিয়ে বলল, বেআইন, যদি কিছু মনে না করেন, আমি সায়নীর সাথে একটু আলাদা কথা বলতে চাই। আচ্ছা, আপনারা কথা বলুন, আমি আপনাদের জন্য নাস্তা পাঠানোর ব্যবস্থা করছি, বলে শাশুড়ি মৃদু হেসে সবাইকে ইশারা করে চলে গেলেন। আমি এবার আরও গতিতে কাঁদতে শুরু করলাম। বাবা বিছানা অবধি আসার আগেই মাকে বললাম, বাবা এটা ঠিক করেনি মা, আমি আর সহ্য করতে পারছি না। বিয়ের আগে কেন তোমরা আমাকে এ ব্যাপারে কিছু বলনি? মা মুখ খোলার আগেই বাবা উত্তর দিলেন, এটা ভুল বললে মা। তোমার মনে পড়ে, তোমার বিয়ের সপ্তাহ 2 আগে তোমাকে একটা আশ্রমে নিয়ে গিয়েছিলাম? হ্যাঁ, মনে আছে, শিশুদের আশ্রম। তাদের দেখে তুমি কি বলেছিলে? এবার আমার চুপ হয়ে গেলাম। বাবা আমার এই কথাটাকে সত্যি ভেবে নিলেন। তুমি বলেছিলে যে মা বাবাগুলো এই নিষ্পাপ বাচ্চাদের ফেলে গেছে, সৃষ্টিকর্তা যেন তাদের এর চেয়েও উত্তম বাবা মা দান করেন। হ্যাঁ, বলেছিলাম তো। এরপর তোমাকে আমি কি বলেছিলাম মনে আছে? তোমার মাথায় হাত বুলিয়ে বলেছিলাম, যদি কখনো তোমার জীবনে এই শিশুগুলোর মতন কোনো আশ্চর্য ঘটে, তাহলে তুমি অবাক হবে না, বরং পরম ভালোবাসা দিয়ে সেই কষ্টকে ভুলিয়ে রাখবে। মনে পড়েছে বাবা? আর তুমি আমার এই কথার পরে সব কিছু অট্টহাসিতে উড়িয়ে দিয়েছিলে। আমি তবুও তোমাকে বলেছিলাম, কখনো সত্যিই যদি এমন কিছু ঘটে, ওটাতেই সৃষ্টিকর্তা তোমার জন্য মঙ্গল রেখেছেন ভেবে তুমি তা হাসি মুখে মেনে নেবে। তুমি অন্যমনস্ক হয়ে বাঁকা হাসির মধ্যে আমার কথাগুলোকে মিশিয়ে ফেলেছিলে। অথচ সেই দিনই তোমাকে আমি ছোট্ট আভাস দিয়েছিলাম, ভেবেছিলাম অন্তত তুমি তোমার মায়ের কাছে কিছু বলবে। কিন্তু আমি হতাশ হয়েছি এই ভেবে যে তুমি প্রকৃত অবুঝ ছিলে। তার মানে তুমি জেনে শুনে ওনার সাথে আমার বিয়ে দিয়েছো? তুমি জানো বাবা, আমার বড় ভাসুরও পরিচয়হীন। এই তুমি কোথায় পাঠালে আমাকে বাবা, বলো। আমি আরও করুণভাবে কাঁদতে লাগলাম। বাবা জবাব দিলেন, জেনে শুনে বললে ভুল হবে। বাবা মা হিসাবে একটা সন্তানের সর্বোত্তম মঙ্গলের জন্য যা কিছু প্রয়োজন আমরা কেবল তাই করেছি। বাবা একদম ভূমিকা করে কথা বলা পছন্দ করে না। হায়, কি বোকা ছিলাম আমি, ইঙ্গিত পেয়েও বুঝতে পারিনি। যদি পারতাম তখনই সব পণ্ড করে দিতাম। আমি মায়ের বুকে আছড়ে পড়ে কাঁদতে লাগলাম। আমি তবুও এখানে আর থাকতে চাই না মা, আমাকে তোমাদের সাথে নিয়ে চলো। কেঁদো না মা, ধৈর্য রাখো। তোমার কি কোনো মতামত নেই মা? সারা জীবন দেখে এসেছি বাবা যা বলেছে সেটার উপরে তুমি টু শব্দটিও করেনি। আজ অন্তত কিছু বলো। তোমার বাবা যা সিদ্ধান্ত নেবেন সেটাই আমার সিদ্ধান্ত ও চূড়ান্ত মতামত, এবং তিনি যা করবেন
সবটাই তোমার ভালোর জন্য। আমি নিজেকে আর সামাল দিতে না পেরে বাবার পায়ে পড়ে গেলাম। বাবা, প্লিজ আমাকে নিয়ে চলো। বাবা কোমল হাতে আমাকে উঠিয়ে বসালেন, মায়ের দিকে দেখিয়ে বললেন, তুমি জানো এই মহিলাটি কে? আমি স্বাভাবিক গলায় বললাম, আমার মা। হুম, উনি আমার স্ত্রী, সহধর্মিণী, আমার পরম বন্ধু। তুমি কি কখনো আমাদের মধ্যে ঝগড়া দেখেছো? আমি মাথা নাড়লাম, কেননা বাবা মায়ের মধ্যে একে অন্যের প্রতি প্রচণ্ড আত্মবিশ্বাস ও অটুট ভালোবাসা আমাকে মুগ্ধ করত। এই মানুষটাও বাবা মা ছিল না। একদম ছোটবেলায় তিনি মাতৃ ও পিতৃহারা হন। বড় হয়েছিলেন দুঃসম্পর্কীয় এক আত্মীয়র কাছে। তোমার দাদা তোমার মায়ের অভিভাবক না থাকায় আমাকে পছন্দ করতে নাকচ করে দেন। তবু আজ পর্যন্ত আমি তার হাত ছাড়ার কথা কখনো ভাবিনি, কারণ আমি এই মানুষটাকে ভালোবাসি। কেননা তার জন্ম পরিচয় আমার কাছে মুখ্য নয়। শোনো মা, একটা কথা বলি তোমাকে, জীবনটা হলো নদীর মতন। তুমি তাকে যদি বাঁকা পথে চালাও, সে এদিক সেদিক হয়ে বাঁকা পথেই চলতে থাকবে। যদি তাকে সোজা পথে বইতে সহায়তা করো, সে সোজা পথেই চলবে। এর মানে হলো এই যে তোমার আজ একটা সংসার হলো, স্বামী হলো, একটা নতুন পরিবার হলো, সব কিছু ভালো পেয়েও তুমি সন্তুষ্ট নও। কারণ হলো তাদের জন্ম পরিচয়। এটাই এখন তোমার নিকট মুখ্য, যেটা তোমার মানসিকতাকে বাঁকাভাবে বোঝাচ্ছে। অথচ তুমি চাইলেই পারো এই কণ্টক থেকে বেরিয়ে একটা সুস্থ সংসার গড়তে, কিন্তু তুমি তা করছো না, বরং জটিলতা তৈরি করছো। বাবা, আমার কথা শেষ হয়নি মা। দরজায় নক করে রুনা এসে কিছু নাস্তা দিয়ে গেল। বাবা এক গ্লাস পানি খেয়ে কিছুক্ষণ নীরব হয়ে কি যেন ভাবলেন। দেখলাম মাও চুপ করে বাবার কথায় সায় দিচ্ছে। আমার মনে হলো দুদিক থেকেই ফেঁসে গেলাম, না পারবো বের হতে, না পারবো সহ্য করতে। বাবা আবারও বলা শুরু করলেন, সায়নী। জি বাবা। এই 4 দিনে তুমি তো এই পরিবারকে দেখছো, মানুষগুলো কি খুব খারাপ? আমার মুখের আওয়াজ কেমন বন্ধ হয়ে আসলো। বাবার সামনে আমার বানিয়ে বলা কথা বা সাজিয়ে মিথ্যা বলার সাহস দেখানোটা বোকামি ছাড়া আর কিছুই না। বাবা আমার মন ও চোখের ভাষা পড়তে পারেন। কেমন করে পারেন আমি জানি না, তাই চোখ মুছতে মুছতে বলতে বাধ্য হলাম, না বাবা, এই কয়েকদিনে তাদেরকে আমার খারাপ মনে হয়নি। তারা যথেষ্ট আন্তরিক এবং বিনয়ী, সেই সঙ্গে দয়ালু ও ভদ্র। আর রাতুল, তোমার স্বামীকে কি খারাপ মনে হয়েছে? বা তোমার সাথে এমন কোনো আচরণ সে করেছে যার জন্য তুমি তার ঘর ছাড়তে চাইছো? আমি তাকে সহ্য করতে পারি না বাবা। তাহলে কেমন করে তার সাথে সংসার করব? আমার বাচ্চাদের কি বলবো তার পরিচয় সম্পর্কে? আমার বাচ্চারা কি তোমার স্বামীর বা তোমার বাবা মায়ের পরিচয়ে পরিচিত হবে, নাকি তোমাদের পরিচয়? অবশ্যই আমাদের পরিচয়। তাহলে জন্ম পরিচয় নিয়ে কেন এত টানাহেচড়া করছো? অপরাধটা কি রাতুলের? আমি কি বলবো বুঝতে পারছি না। বাবার কথার প্যাঁচে আমি সবসময়ই আটকে যাই। সত্যিই দোষটা রাতুলের নয়, কিন্তু তারপরেও আমি মেনে নিতে পারছি না। ঠিক করলাম যেভাবেই হোক আমি আজ যাবই, বাবাকে রাজি করাতেই হবে। যাই হোক বাবা, আমি আর এই সংসার করছি না। প্রয়োজনে আমি কাজ করে খাবো, তবুও থাকবো না এখানে। খেয়াল করলাম বাবা হাসছেন। আমি অবাক হলাম। বাবা উঠে দাঁড়ালেন, সঙ্গে মাও। ভেবেছিলাম বাবা সম্মতি দিয়েছেন, কিন্তু আমাকে বিস্মিত করে আমার কপালে একটা চুমু দিলেন এবং বললেন, সায়নী মা, তোমাকে তোমার স্বামীর ঘরে পাঠানো থেকে আজ এখানে আসার আগ মুহূর্ত পর্যন্ত আমার বুকের মধ্যে একটা ব্যথা ছিল, সেটা এখন আর নেই। আমি জানি তুমি পারবে, কেননা তুমি মা, তুমি স্ত্রী, তুমি একটা আস্ত জান্নাত। এই সংসার তোমার আমানত। তোমার স্বামী তোমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, তাকে কখনো অসম্মান করো না। এই সংসারের মানুষগুলোকে ভালোবাসবে, কখনো তাদের মনে কষ্ট দেবে না। চরম রাগের সময়ও ধৈর্য রাখবে। ধৈর্যের ফল কখনো তেতো হয় না। আজ আমাকেও তোমার মাকে তুমি ভুল বুঝছো, কিন্তু একদিন তুমি ঠিকই বুঝবে আমরা তোমার জন্য সঠিক সিদ্ধান্তটাই নিয়েছিলাম। তোমার হাসি মুখ আমাদের অন্তরকে শিথিল করবে। আজকের কথাগুলো তুমি প্লিজ ভুলে যেও না। আমি অনেক কাকুতি মিনতি করেও বাবার সঙ্গে যেতে পারলাম না। বাবা আমাকে নেয়নি। আমার ধীরে ধীরে কেমন দম আটকে যেতে চাইছে। জানি না কিভাবে বেঁচে থাকবো এখানে। মেহমানদারি শেষে বাবা মা চলে যাচ্ছিল। যাওয়ার আগে মাকে ডেকে বললাম, মা, অনেক ত্যাগের পর তোমাকে আমরা এই সংসারে পাঠিয়েছি।
কখনো নিজেকে বিদ্বেষী করে তুলবে না, তোমার স্বামীকে সম্মান করবে, এই পরিবারের মানুষগুলোকে কষ্ট দেবে না। খেয়াল রাখবে তোমার কারণে যেন কারোর ভিতর থেকে দীর্ঘশ্বাস না আসে। মা বাবা হারাদের দীর্ঘশ্বাস বড্ড কষ্ট থেকে আসে। আমি বলবো না তুমি জোর করে মানিয়ে নাও, কারণ আমি চাই তুমি ভালোবেসে সবার সঙ্গে ভালো থাকো। তোমার মা বাবা দুজনেই আছেন, কিন্তু তাদের একজনও নেই। অন্তত এইটুকু ভেবে হলেও কখনো তাদের সাথে রূঢ় ব্যবহার করবে না, সবাইকে ভালোবাসবে। তোমার স্বামী যাদেরকে বাবা মা জানেন, তুমিও তাদেরকেই বাবা মা জানবে এবং তাদের প্রতি বিনয়ী ও শ্রদ্ধা করবে। যদি কখনো মনে করো তুমি অকৃতজ্ঞ হবে, তাহলে অবচেতন মনেও তোমার বাবা মায়ের দরজায় দাঁড়ানোর কথা ভাববে না। তোমাকে দেওয়া আমাদের শিক্ষার ক্ষুদ্র মর্যাদাটুকু দিও। আমি জানি তুমি বুদ্ধিমতী মেয়ে, নিজের বুদ্ধি দিয়ে সংসারকে সাজিয়ে তুলবে, কখনো অন্যের কষ্টের কারণ হবে না। বাবা মা গাড়িতে বসলেন। আমি দরজায় ঠায় দাঁড়িয়ে তাদের চলে যাওয়া দেখছি, আর দেখছি তাদের পিছনে আমার জন্য ফেলে যাওয়া একটা জবরদস্তিপূর্ণ সংসারের সূচনা। পিছন থেকে কারোর মৃদু স্পর্শে আমি চমকে উঠলাম। হালকা গা কাঁপা দিয়ে ঘুরে দেখি শাশুড়ি আমার সহাস্যে দাঁড়িয়ে আছেন, ঠোঁটে হালকা হাসি ছড়িয়ে কপালে চুমু দিয়ে দিলেন। আমি তখনও কাঁদছি। সদর দরজা বন্ধ করে তিনি নিজে আমার হাত ধরে পরম স্নেহে ঘরে দিয়ে গেলেন। আমার তার হাতটা ছিটকে চেঁচামেচি করার ইচ্ছা করছিল, কিন্তু বাবা মায়ের কথা মনে পড়তেই রাগটাকে দমিয়ে রাখলাম। দাঁতে দাঁত চেপে এভাবেই আরও 12 দিন কেটে গেল। এর মধ্যে আমার স্বামীর সাথে কেবল দুবার দেখা হয়েছে, সেটাও আমার অনুমতি সাপেক্ষে 5 মিনিটের জন্য আমার প্রয়োজনে। আমি একা থেকেছি, আর নিজের প্রতি খুব রাগ হয়েছে। কেন আমি আগে এসব জানলাম না ভেবে। এই কয়েকদিনে আমার প্রতি কারোর কোনো অবহেলা দেখিনি। আমার শাশুড়ি যতটা সম্ভব আমার কাছাকাছি থাকার চেষ্টা করছে। আমার যা একটু পরপরই এসে আমার কিছু লাগবে কি না জিজ্ঞেস করে যান। আমার বিরক্ত লাগলেও বাবা মায়ের কথা মনে পড়তেই সব চুপসে যায়। এক বিকেলে বড় জায়ের মেয়েটা এসে আমার কাছে একটা কটন বাড চাইলো। বললাম, আমার কাছে নেই, যাও এখন, আমাকে একা থাকতে দাও। সুমাইয়া মন খারাপ করে চলে যাচ্ছিল। হঠাৎ মায়ের কথাটা মনে পড়ে গেল, আমি যেন কারোর কষ্টের কারণ না হই। ততক্ষণে সুমাইয়া দরজার কাছে চলে গেছে। আমি সঙ্গে সঙ্গে ডাক দিলাম, একটু দাঁড়াও সুমাইয়া, আমার কাছে কটন বাড আছে, তবে একটু খুঁজতে হবে। তুমি এখানে বসো, আমি খুঁজে দিচ্ছি। 16 দিন পর আমার লাগেজ খুলছি। বাবার বাসা থেকে আনা আমার সব জিনিসপত্রের মধ্যে কতগুলো ধুলো জমেছে এই কদিনে। একটু ঝেড়ে লাগেজটা খুললাম। এদিক সেদিক হাতড়ে কটন বাডের প্যাকেটটা পেয়ে গেলাম। প্যাকেটটা নিয়ে সরে দাঁড়াতে গিয়ে একটা ছোট্ট মোচড়ানো খামের ওপর চোখ আটকে গেল। হাতে নিয়ে দেখলাম বাবার দেওয়া চিরকুট। ঠিক চিরকুট না, চিঠিও বলা যায়। সুমাইয়ার হাতে কয়েকটা কটন বাড ধরিয়ে দিয়ে ওর সাথে বাজে আচরণের জন্য সরি বললাম। সুমাইয়া 5ম শ্রেণীর পড়ুয়া মেয়ে, অনেক কিছু বোঝে। আমি কিছু মনে করিনি ছোট মা, তোমার মন খারাপ তাই তুমি এভাবে বলেছ। মা বলেছে কারোর দেওয়া ছোটখাটো কষ্টকে মনে রাখতে নেই, মন ভালো হলে সব ঠিক হয়ে যাবে বলেই সুমাইয়া চলে গেল। আমি অবাক হলাম, এইটুকু মেয়ে এত সুন্দর করে এতগুলো কথা বলে গেল, আর আমি এত বড় হয়ে সামান্য রাগটাকে সামলাতে পারছি না। চিরকুটটা খুলে আমি সবচেয়ে বেশি আশ্চর্য হলাম। এবার আমার আফসোস আরও 3 গুণ বেড়ে গেল যখন বুঝতে পারলাম বাবা আমাকে আগেই আমার স্বামী ও তার পরিবার সম্পর্কে জানিয়েছিলেন। খামের ভিতরে চিঠিটা খুলেই মায়ের কাছে কল দিয়ে জানতে পারলাম আমাকে ছেলেপক্ষ দেখতে যাওয়ার দিন রাতেই বাবা আমার টেবিলের উপর এই খামটা রেখে যান, অথচ আমি বাজে কাগজ ভেবে মুড়িয়ে ময়লার ঝুড়িতে ফেলে দিয়েছিলাম। সরাসরি বলে রিয়্যাক্ট করব ভেবে চিঠি লিখে আমাকে জানিয়েছিলেন বাবা, কিন্তু হায় আফসোস, আমি এটাও দেখিনি। প্রিয় মা আমার, আমি জানি তুমি তোমার নতুন জীবন নিয়ে অনেক স্বপ্ন বুনছো। আমি তোমার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, কেননা আজ পর্যন্ত তুমি কখনোই আমার ও তোমার মায়ের কথার অবাধ্য হওনি। তুমি আমাদের ওপর এই বিশ্বাসে আশ্বস্ত ছিলে যে আমাদের সিদ্ধান্ত চেয়ে তোমার নিকট আর কারো সিদ্ধান্ত তোমার জন্য কল্যাণকর নয়। কিন্তু তোমাকে এই চিঠির লেখার কারণ একটাই, আজকের সিদ্ধান্ত তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হবে যা তুমি নেবে। আজকে যে পরিবারটি তোমাকে তাদের পুত্রবধূ করার জন্য সম্মতি জানিয়ে গিয়েছেন, তাদের 3টি সন্তান, কোনো কন্যা সন্তান নেই, তারা নিঃসন্তান ছিলেন।
দীর্ঘ ২৭ বছরের দাম্পত্য জীবনে তাদের একটি সন্তানের ডাক শোনার সুখকর দিন থেকে তারা বঞ্চিত হয়েছেন। তুমি যখন মা হবে তখন বুঝতে পারবে এই অনুভূতি। যখন তারা জানতে পারলেন তাদের সন্তানের আশা ছেড়ে দিতে হবে, তখনই তারা সিদ্ধান্ত নিলেন পালিত সন্তানের বাবা মা হবার, যাদের কোনোরূপ দ্বিধাগ্রস্ত করবে না, বরং বাবা মার ওপর সন্তানের সম্পূর্ণ হক তাদেরকে দেওয়া হবে। এরপর একটি আশ্রম থেকে সদ্য জন্মানো একটি শিশুকে তারা নিজেদের কাছে নিয়ে এলেন। সন্তান স্নেহে বড় করতে লাগলেন তাদের সবটুকু মমতা দিয়ে, যাকে তুমি বড় ভাসুর বলে জানবে। এরপরে সেই শিশুটির একাকিত্ব দূর করতে তারা একে একে আরও দুটি পুত্র সন্তান পর্যায়ক্রমে একই আশ্রম থেকে নিয়ে এলেন। সবচেয়ে ছোট শিশুটিকেই আজ তোমার হবু বর হিসাবে আমরা পছন্দ করেছি। আমার জানা মতে তারা অত্যন্ত ভালো মানুষদের মধ্যে অন্যতম। আমি জানি তুমি একজন ভালো মনের মেয়ে। এই বিষয়টাকে তুমি খারাপভাবে নেবে না, কেননা এতে তাদের কোনো দোষ নেই। আমার বিশ্বাস তুমি তাদের এই বিষয়টা বুঝবে এবং তাদের পরিবারের পরম সুখের দিন যাপন করতে পারবে। তোমার কাছে এই গুরুত্বপূর্ণ বিষয়টা পরিষ্কার করতে চাই, যাতে করে পরবর্তীতে তোমার কোনো দ্বন্দ্বের সৃষ্টি না হয়। আশা করব তুমি আমাদের ওপর এটুকু আস্থা রাখতে সক্ষম হবে। তোমার কোনো পছন্দ অপছন্দ থাকলে কোনো রূপ দ্বিধা ছাড়াই নির্ভয়ে অবশ্যই আমাদের জানাবে। আমার কাছে লজ্জাবোধ করলে তোমার মায়ের নিকট বলবে। আমি চাই না তুমি তোমার মনের বাইরে গিয়ে কিছু করো। ২-১ দিনের মধ্যে তোমার মতামত দিও, তাহলে আমরা সম্পর্কটাকে আগাবো। নয়তো না, আমরা অপেক্ষা করছি। তোমার নীরবতাকেই আমরা সম্মতি ধরে নেব। তাই মতামত দিও। ইতি তোমার বাবা। আমি কি বলবো, কি করব, কিছুই বুঝতে পারছি না। আমার ছোট্ট একটা অসতর্কতার কারণে আজকে আমার এই অবস্থা সহ্য করতে হচ্ছে। যত দিন যেতে লাগলো আমার স্বামীর প্রতি আমার বিরক্তি আসতে লাগলো। কেন যেন তাকে দেখা মাত্রই আমার প্রচণ্ড রাগ হয়। বিয়ের ২.৫ মাস চলছে। জোরপূর্বক হলেও সমাজের খাতিরে আমাকে এখন আমার স্বামীর সঙ্গেই এক ঘরে থাকতে হচ্ছে, তাও কেবল রাতটুকু। বাকি সময় তিনি বাইরে থাকেন। আমার যাতে সমস্যা না হয় এর জন্য তিনি যা কিছু দরকার প্রায় সবই করেছেন। এমনকি আমার ইচ্ছে অনুযায়ী কথা বলাটাও বন্ধ, কেবল অতি প্রয়োজন ছাড়া। বাড়ির বিভিন্ন কাজকর্মের ফাঁকে তাকে আমি কখনো বারান্দায় বসে পেপার পড়তে দেখি, নয়তো বাগানে বাচ্চাদের সাথে খেলতে দেখি। দিনে যেটুকু সময় তিনি বাড়িতে থাকেন এটুকু তার কাজ। আমার যখনই একটু একটু তার প্রতি ভালো লাগা কাজ করতে শুরু করে, তখনই ওই বিষয়টা মনে হলে আমার সকল ভালো লাগা উবে যায়। মানুষটা মোটামুটি ভালোই। আমার ছোটোখাটো ভালো মন্দের দিকে তিনি খেয়াল রাখার চেষ্টা করেন। ধীরে ধীরে বাড়ির মানুষগুলোর সাথে আমি সহজ হতে শুরু করেছি। প্রতিটি ক্ষেত্রে আমার বাবা মায়ের কথাগুলো মনে করে চলি। শ্বশুরবাড়ির সম্পর্কে আমার ধারণাকে সম্পূর্ণ ভুল প্রমাণিত করছে এই মানুষগুলো। মানুষেরা যতটা ভালো মানুষ হওয়া উচিত, এরা প্রত্যেকেই তার থেকেও ভালো মনের মানুষ। আমার বিয়ের সময় কয়েকজন প্রতিবেশী আমার কাছে আমার শ্বশুরবাড়ির লোকেদের সম্পর্কে জানতে পেরেছিল, আর এখন সেই প্রতিবেশীরাই আমার সামনে তাদেরকে নিয়ে শব্দ করারও সাহস দেখায় না। প্রায় ২ বছর পর মোটামুটি স্বাভাবিক হবার পরও আমার মাঝে মাঝে মনের মধ্যে কেমন যেন খুঁতখুঁত করে। বাবা মাঝে মাঝে আমার খোঁজ নিতে আসেন। তিনি আসলে আমার স্বামীর সাথে মিল দেখে খুশি হন। আমার শ্বশুর মানুষটাও আমার বাবার মতোই ব্যক্তিত্ব সম্পন্ন লোক। যতটুকু বলবেন স্ট্রেট কাট, কোনো ভনিতা করা তিনি পছন্দ করেন না। শ্বশুর ও শাশুড়িকে দেখে কেউ বলতেই পারবে না যে আমার ভাসুররাও আমার স্বামী তাদের নিজেদের সন্তান নয়। তেমনি আমার স্বামী ও তাদের ভাইরা আমার শ্বশুর শাশুড়ির প্রতি বাবা মায়ের মতন ভক্তি, শ্রদ্ধা, বিনয়, সম্মান, এমনকি কর্তব্য ও দায়িত্বের এতটুকুও ফাঁক ফোকর রাখেননি, যেন এরাই একে অপরের রক্তের সম্পর্কের আত্মীয়। দরজার টোকার আওয়াজ পেয়ে ঠিকঠাক হয়ে বসলাম। আমার স্বামী এসছেন। অনেকদিন পরে মনটা কেমন ভার ভার লাগছে। পুরনো কথাগুলো ভাবছিলাম এই মানুষটাকে কত কষ্টেই না রেখেছি আমি, অথচ একটু অভিযোগ নেই আমার প্রতি। দরজাটা খুলবেন? কোনো মতে বিছানা থেকে নেমে দরজা খুলে দিলাম। তিনি ঘরে ঢুকেই একটা প্যাকেট ধরিয়ে দিলেন। ওনার কাছ থেকে পাওয়া আমার জন্য একটি ছোট্ট উপহার। কি আছে এতে? খুলে দেখুন, আশা করি অপছন্দ হবে না। প্যাকেট খুলে দেখলাম এতে আমার কিছু পছন্দের জিনিস। আমার মনটা ভালো হয়ে গেল। তিনি আমার দিকে তাকিয়ে মুচকি হাসলেন। আমার কেমন লজ্জা বোধ হচ্ছে।
পছন্দ হয়েছে? জি। তো হঠাৎ এগুলো আনার কারণ? তিনি পাঞ্জাবির হাতা ঠিক করতে করতে আমাকে এক গ্লাস পানি দিতে বললেন। এবার বলুন। আপনাকে আমার কিছু বলা আছে। বলুন। দেখলাম তিনি ঘামছেন, সাথে কেমন কাঁচুমাচু করছেন। হয়তোবা যেটা বলতে এসছেন সেটা বলার জন্য তিনি প্রস্তুত নন। কি বলতে চেয়েছেন বলুন? তিনি নিচু স্বরে বললেন, আমি আমার মা বাবাকে খুব ভালোবাসি। নিজের বাবা মা থাকলে যতটা বাসতাম তার থেকেও বেশি বাসি। আপনার বাবা বিয়ের সময় আপনাকে আমার হাতে তুলে দিয়ে বলেছিলেন আপনাকে যেন কোনো কষ্ট না দিই। সেই কথা রাখতেই আপনার আশেপাশে থাকি। আপনি কি বিরক্ত হন? বাবা কি আর কিছু বলেননি? হ্যাঁ বলেছে, আপনার দিকে খেয়াল রাখতে বলেছে এবং মিলেমিশে থাকতে। এগুলোর সাথে উপহারের সম্পর্ক কি? যখন থেকে আমার জ্ঞান হয়েছে আমি তাদেরকেই বাবা মা জেনেছি। মাঝে মাঝে এখনো প্রতিবেশীরা নানান কথা বলে খোঁটা দেয়, আমার কষ্ট হয়। আচ্ছা, আপনি তো বুদ্ধিমতী, আপনিই বলুন, আমার আসল বাবা মা আমাকে ফেলে গেছে, এটাতে আমার কি অপরাধ? আমার ভাইদেরও বাবা মা নেই জানেন। আমরা যখন ছাদে যেতাম তিনজনেই কাঁদতাম। লোকের কথায় কত কিছুই হয়, অঢেল সুখের রাজ্যেও ফাটল ধরে। আপনাকে অসুবিধায় ফেলে দিলাম। আসলে বিয়েটা হুট করেই হয়ে গেল, কিছু বুঝে ওঠার আগেই। বিয়ের রাতে নাকি বউকে কিছু দিতে হয়, আমি তো সেই সুযোগ পাইনি, তাই আজকে দিলাম। মা বলেছে আজ নাকি আমার জন্মদিন, তাই। তাই আজ আপনার জন্মদিন? ইস, আগে বলবেন না। এখন কি দিয়ে আপনাকে বলুন তো? আমাকে কিছু দিতে হবে না। আপনাকে একটা অনুরোধ করতে চাই, বাবা মাকে প্লিজ কখনো কষ্ট দেবেন না। তারা অনেক কষ্ট করে আমাদেরকে মানুষ করেছেন, তাদের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। আপনি চিন্তা করবেন না, আমি ততটাও খারাপ নেই। জি, ধন্যবাদ। শুধু ধন্যবাদ? মানে? এই যে আমাদের বিয়ের বয়স এতদিন হলো, কখনো ওই কথাটা বলেছেন? কোন কথা? ভালোবাসি। তিনি চুপ হয়ে গেলেন। বললেন, বলবো যেদিন মন থেকে বুঝবো আমরা একে অন্যের, সেদিন। ধীরে ধীরে এরকম ছোট ছোট আলাপচারিতার মধ্যে দিয়ে শুরু হয়েছিল আমাদের স্বামী স্ত্রীর প্রকৃত সম্পর্ক। এতদিন যে ভুলের মধ্যে ছিলাম তা আস্তে আস্তে কেটে যেতে লাগলো, কিন্তু কখনো ভালোবাসি আর বলা হয়ে ওঠেনি। হঠাৎ ফোনের শব্দে চমকে উঠলাম। অতীতের স্মৃতিতে হারিয়ে গিয়েছিলাম। মুখে মুচকি হাসি ছড়িয়ে ফোনে হাত দিয়ে দেখি মা কল করেছে। অনেক দিন পরে মায়ের কল। হ্যাঁ, দেখতে দেখতে 3 বছর কেটে গেছে, অনেকগুলো দিন। সায়নী মা, কোনো খোঁজ খবর নাই, কেমন আছো? ভালো আছি মা, তোমরা কেমন আছো? এই তো আমরাও আছি। কি করছিলে? কিছু না, বসে আছি। তারপর মা, অনেক দিন তো হলো, মা ডাক শুনতে ইচ্ছে করে না? শুনে লজ্জা পেলাম। সত্যি তো, কেমন করে সময় কেটে গেল টেরই পাইনি। একটা সন্তান দরকার। সময় হলেই হবে মা। বাবা কেমন আছে? মায়ের সাথে দীর্ঘদিন পরে অনেক গল্প করলাম। বোঝালাম আমি এখন বেশ সুখী। রাতুলও বাবা হওয়ার ইচ্ছে প্রকাশ করলেন। যখন তাকে বললাম আমি মা হতে চাই, দীর্ঘ 6 বছর পরেও সন্তান হওয়ার কোনো সম্ভাবনা দেখছি না। বান্ধবী, আত্মীয় পরিজন আমাকে উপহাস করা শুরু করলো। আমার স্বামীর সমস্যার কারণেই নাকি আমার আজ এই দশা। তারা আবারও বারবার আমাকে মনে করিয়ে দিতে থাকলো, একজন জন্ম পরিচয়হীন পুরুষের সাথে থেকে আর কি আশা করা যায়। সম্পূর্ণ ভিত্তিহীন কথা হলেও এত বছর পরে আবারও পুরনো ক্ষতটা সতেজ হয়ে উঠল। ধীরে ধীরে আমি বিশ্বাস করতে শুরু করলাম এর জন্য আমার স্বামী রাতুলই দোষী। একটা সন্তানই তো চেয়েছি, আমার মানসিক বিপর্যয় ঘটেছে। একটু আগেই রাতুলকে নিয়ে যা নয় তাই বলেছি। আজকে প্রথম রাতুলের রাগ দেখেছি, তবে আমার রাগ ছিল তার চেয়েও দ্বিগুণ। যাতে পারিপার্শ্বিক উপহাসের দাগ মিশে আমার হৃদয়কে ক্ষতবিক্ষত করে দিয়েছে। তোমাকে আমার সহ্য হচ্ছে না, একটা সন্তান দিতে পারো না, আবার কথা বলছো। সবাই ঠিকই বলে, যার জন্মের ঠিক নেই সে সন্তান না হবার কষ্ট কি বুঝবে? এত বড় কথা বলতে পারলে সায়নী? এতদিন পরেও তুমি আমার প্রতি ঘৃণা পুষে রেখেছো। রাখতে চাইনি, বাধ্য হয়েছি। তোমার মতন একটা অক্ষম স্বামীর ঘর করতে চাই না আমি। এসব কি বলছো তুমি? আস্তে কথা বলো প্লিজ। কেন আস্তে বলবো? নিজের দোষ ঢাকতে চাও? অনেক সহ্য করেছি, 6টা বছর হয়ে গেল। আমি এতদিন চুপ করে সহ্য করেছি। শোনো সায়নী, সন্তান দেওয়ার মালিক তো ওপরওয়ালা। তিনি যদি না দেন তো আমরা কি করতে পারি? তাছাড়া তুমি আমাকে অযথা দোষারোপ করছো, মিথ্যে অপবাদ দিচ্ছ, তুমি আমাকে কষ্ট দিচ্ছ।
আরে বাবা, মায়ের জন্য শুধু পড়ে আছি, না হলে সেদিন আমাকে কেউ আটকাতে পারতো না। চুপ করো সায়নী, তুমি কেন এরকম করছো? সমস্যা তো অন্য কোথাও হতে পারে, তুমি একতরফা কেন আমাকে দোষারোপ করছো? তো আমার কি করা উচিত? আমাদের ঝগড়া শুনে শাশুড়ি এলেন। আমি রাগ সামলাতে না পেরে তাকে অনেক কিছু বললাম, কিন্তু ভাবতে পারিনি আজ প্রথম রাতুল আমার গায়ে হাত তুলবে, তাও ওর পালিত মায়ের কারণে। খবরদার বলছি সায়নী, আমাকে যা খুশি বলো, কিন্তু আমার মা সম্পর্কে কোনো বাজে কথা তুমি বলবে না। তোমাকে বারবার বলছি একতরফা দোষ দেবে না, সমস্যা তো তোমারও থাকতে পারে। মানে মানে আমরা কালই ডাক্তারের কাছে যাব, চেক আপ করাবো। যদি আমার সমস্যা ধরা পড়ে, কথা দিচ্ছি আমি তোমাকে আটকাবো না, তুমি যে কোনো সিদ্ধান্ত নিতে পারবে। মাঝখান থেকে বড়জা চলে এলেন, বললেন, যদি সায়নীর সমস্যা পাওয়া যায় তখন কি করবে সায়নী? আমি নিশ্চুপ হয়ে গেলাম। সত্যি যদি এমনটা হয়, না না, আমার জীবনের সবচেয়ে কালো অধ্যায় হবে এটা। একটা নারী মা হতে না পারার অক্ষমতা কিছুতেই সহ্য করার মতন না। বললাম, আপনাদের ছেড়ে আমার স্বামী জীবন থেকে এই সংসার ছেড়ে চলে যাব। না, তোমার সমস্যা পাওয়া গেলে আমি যে সিদ্ধান্ত নেব সেটাই হবে। রাজি আছো? আমার স্বামী বললেন, ইচ্ছে না হলেও সম্মতি দিলাম। মা হবার তাড়না আমাকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। মায়ের কথাটা বারবার মনে পড়ছে, কারোর কষ্টের কারণ হবে না, কিন্তু মনে হচ্ছে আজ আমি নিজেই নিজের কষ্টের কারণ। টেস্টের রিপোর্ট দেওয়ার সময় হয়েছে। বাড়িতে কাউকে না বলেই হাসপাতালে চলে এসেছি। গা হাত পা ঠান্ডা হয়ে গেছে। রাতুলের রিপোর্ট সত্যি নেগেটিভ এলেও সেটা জানতে পারলে ভীষণ কষ্ট পাবে। এই কয়েক বছরে আমার স্বামীকে আমি অজান্তেই অনেক ভালোবেসে ফেলেছি। আমি ওকে ছেড়ে থাকতে পারবো না। হাজার কষ্ট হলেও আমি তার পাশে থাকতে চাই। আমি তার কষ্টের আর একটা কারণ হতে চাই না। ভাবতে ভাবতে ডাক্তারের কাছে রিপোর্ট এলো। সায়নী আরাফাত, আপনি? জি আমি। আপনার হাজব্যান্ড আসেনি? আসলে উনি একটা কাজে আটকে গেছেন, তাই আমাকে আসতে হলো। দীর্ঘদিন বাচ্চা না হওয়ার কারণে সমস্যা কি? আপনারা একটা টেস্ট করাতে দিয়েছিলেন? জি স্যার। এই যে এসেছে রিপোর্ট। কি এসেছে রিপোর্টে? আমি আপনার হাজবেন্ডের সাথে একটু কথা বলতে চাই। আমাকে বলুন স্যার, একই তো কথা, যেহেতু একই টেস্ট। রিপোর্টে যা এসেছে সেটা জানলে আপনি হয়তো সহ্য করতে পারবেন না। আমি সব ধরনের খবর শোনার জন্য প্রস্তুত, প্লিজ বলুন। আমার গলা শুকিয়ে যাচ্ছে। ডাক্তার অকারণেই ভনিতা করছে। আমার ভালো লাগছে না। হঠাৎ মনে হলো আমার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। যখন ডাক্তার বললেন, সায়নী, সমস্যাটা আসলে আপনার স্বামীর নয়, সমস্যাটা আপনার। আপনার স্বামীর সব রিপোর্ট পজিটিভ, কিন্তু আপনারটা নেগেটিভ। আপনি কখনোই মা হতে পারবেন না, যেটাকে আমরা সাধারণত বন্ধ্যা বলে থাকি। কিছু ভেঙে যাওয়ার শব্দ পেয়ে ঘুরে তাকালাম। রাতুল এসছে। ডাক্তারের শেষ কথা শুনে ফেলেছে। আমার কথা বলার শক্তিটা হারিয়ে গেছে। রাতুলের সাথে একটা কথা না বলে চুপচাপ চেম্বার থেকে বেরিয়ে এলাম। রাস্তায় এলোমেলো হাঁটছি দেখে রাতুল খপ করে আমার হাতটা তার হাতের মুঠোয় নিয়ে সারা রাস্তা আমাকে পাহারা দিতে দিতে বাড়ি নিয়ে এলো। বাসার সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। সবার উৎসুক দৃষ্টি পেরিয়ে কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে রাতুল টেনে আমাকে ঘরে এনে দরজা বন্ধ করে দিল। আমার কোনো অনুভূতি কাজ করছে না। রাতুল অনেক চেষ্টা করছে আমাকে কথা বলার জন্য। শেষমেশ হাউমাউ করে কাঁদতে কাঁদতে রাতুলের বুকে আছড়ে পড়লাম। এটা তো হবার কথা ছিল না, তবু কেন হলো? রাতুল সান্ত্বনার পর সান্ত্বনা দিয়ে যাচ্ছে। এটাতে তোমার হাত নেই সায়নী। সৃষ্টিকর্তা চেয়েছেন আমাদের কোল শূন্য রাখতে, তাই আমরা পাবো না যেমনটা পাইনি আমার জন্মদাতা ও জন্মদাত্রীকে। আমি রাতুলের বুক থেকে মাথা তুলে ওর দিকে তাকালাম। এই প্রথম ওকে কাঁদতে দেখছি। কি ভীষণ তৃষ্ণার্ত আমাদের অন্তর, চোখ, কান, শুধু একটা সন্তানের জন্য। রাতুল আমাকে জাপটে ধরে রেখেছে। বলল, কি বলেছিলাম মনে আছে? তোমার রিপোর্ট নেগেটিভ হলে আমি যা বলবো তাই হবে। আজকে আমার আর কিছু চাওয়ার নেই। যা ছিল সব নিঃশেষ হয়ে গেছে। আমাকে ক্ষমা করো তুমি। কিছুই শেষ হয়নি, আমরা বাবা মা হব। আমি বিস্মিত হলাম। তুমি শুনলে না, আমি বন্ধ্যা। আমরা কি পারি না আরেকটি পরিচয়হীন শিশুর জন্য পরিচয় তৈরি করে দিতে, যেন সেও একদিন মাথা উঁচু করে গর্ব করে বলতে পারে, তুই আমি তার বাবা মা। আমি বাবাকে কল দিলাম। বাবা রিসিভ করলেন। বাবা, কেমন আছো মা? ভালো আছি বাবা। তোমাদের সিদ্ধান্ত ভুল ছিল না বাবা, আজ বুঝতে পেরেছি।
সন্তানহারা বাবা মায়ের কষ্ট কতটা তীব্র হয়। এত বছর পরে আমি আমার ভুলগুলো বুঝতে পেরেছি। যদি কেউ পৃথিবীতে সুখী মানুষ কে জানতে চায়, তাহলে আজ আমার বলতে দ্বিধা নেই, আমিই সেই সৌভাগ্যবতী। বাবা, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে পথ দেখানোর জন্য। বাবা পাগলি বলে একটা অট্টহাসি দিলেন। আমি চাই এই অট্টহাসির সাথেই মিশে একাকার হোক আমার ফেলে আসা বিষণ্ণতা। ফোন রেখে আবারও রাতুলের বুকে মুখ লুকালাম। দুজনেই হাসি মুখে কেঁদেই চলেছি। আরও শক্ত করে আমার স্বামীকে জড়িয়ে ধরলাম। দরজার ওপাশে সবাই ডাকছে, তাদেরকেও তো জানাতে হবে। আরও একজন আগন্তুক আসতে চলেছে এই সংসারে, সুখগুলো ভাগ করতে হবে না? প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।